আ সরকারের পক্ষ থেকে যে কমিশন গঠন করা হয় বা কমিটি গঠন করা হয় জি, আ আওয়ামী লীগ সরকারের সময়ে, জি। আম তখন আপনি আম আ সাবেক সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে আপনি সেখানে গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে ছিলেন। আপনি আমি সম্ভবত সেনাবাহিনীর পক্ষ থেকে সিনিয়র মেম্বার ছিলাম বা সশস্ত্র বাহিনীর সিনিয়র মেম্বার ছিলাম আর্মির পক্ষ থেকে। ৩ বাহিনীর জি, পক্ষই ছিল। জি, জি, আপনি আর্মির পক্ষ থেকে সিনিয়র সিনিয়র মেম্বার। মেম্বার হিসেবে জি, কমিটিতে ছিলেন। জি। কিন্তু আপনি সেখানে আম নন কনফিডেন্স দেখিয়েছেন এবং আপনি নোট সেখানে অফ ডিসেন্ট। দ্বিমত জি, পোষণ করেছেন। জি। সেটার কারণটা কি? বা ওইটাই একটু আপনি আরেকটু আমাদেরকে বলবেন যে ঠিক কি কারণে আপনার তখন কনফিডেন্স এর অভাব হলো সেই কমিটির কার্যক্রমে? আমি তাহলে একটু শুরু থেকে বলতে হবে। ২৭ তারিখ জি। ২৫ এবং ২৬ বিকাল ৪টা ৫টা পর্যন্ত যখন এই দুর্ঘটনাটা ঘটে, আমরা আপনি পুরা জাতিকে ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারির সালের ২৫ এবং ২৬ জি, তারিখের ২৬ কথা তারিখ। বলছেন, ৯ সালের যখন এই ২৫ এবং ম্যাসাকারটি হয় ২৬। বিডিআর এর। জি, কাইন্ডলি। ২৭ তারিখ সকালে আমি যখন অফিসে আসি তখন ১১টার দিকে আমাকে ফোনে জানানো হয় যে একটা তদন্ত গঠন করা হচ্ছে কমিটি বা কমিশন, এটাতে আমি সদস্য। তো যখন এটার পরিধি বলা হয় যেটা সচিব আমলারা আছেন, এটা বিডিআর এর মেম্বার আছে, পুলিশের মেম্বার আছে এবং ৩ বাহিনীর মেম্বার আছে, তখন আমি এটা ধরে নিই অবশ্যই এটা কমিশন হবে। ঐদিন হুম, বিকালে মিটিং যখন হয় তখন আমি ওখানে যেয়ে ১ম জানতে পারি যে এই কমিটি বা কমিশন যেটাই হয়েছে এটার প্রধান হচ্ছে সাহারা খাতুন নিজে এবং জি। ডেপুটি কনভেনর হচ্ছে আইন কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম যে আইন প্রতিমন্ত্রী ছিল। হুম, হুম। এবং তাদের ১ম আমি প্রশ্ন করি যে, "মাননীয় মন্ত্রী এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ কমিটি না এটা জাতীয় তদন্ত কমিশন?" তখন উনি জি। বিরক্তির সাথে বলে যে, "কেন আপনি জানেন না এটা জাতীয় কমিশন?" তখন হুম, আমি বললাম যে, "তাহলে তো আপনি জাতীয় এবং আপনি এবং জনাব কামরুল ২৫ তারিখ দিবাগত রাত্রে প্রায় দীর্ঘ সময় আপনারা পিলখানার ভিতরে ছিলেন। আপনারা এই হত্যাকাণ্ডে অ্যা বা হত্যাকাণ্ডকে পারসন অফ ইন্টারেস্ট। তারা নিজেরাই পারসন অফ ইন্টারেস্ট এই হত্যাকাণ্ডে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় এখানে। তারা জি, নিজেরাই এটা এই হত্যাকাণ্ড বন্ধে বা যারা জিম্মি ছিল তাদেরকে উদ্ধারে কি অবদান রেখেছেন, এটা তো জাতিকে জানাতে হবে, তদন্ত কমিটিকে জানাতে হবে। আপনারা কি করে জি। তদন্ত করেন? এই হুম, ঘটনার হুম। পরে পরদিন সকালে এসে শুনি যে কমিটি বাতিল। ২য় কমিটি যেটা হয় ওটা আমার নাম বাতিল করে। দিয়ে নতুন একটা আচ্ছা, কমিটি হয়। ওটা কেউ জানতে পারে না যে ওটা সদস্য কারা। আমার ধারণা যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে করা হয়েছিল। তখন আচ্ছা। সেনাবাহিনীর জুনিয়র অফিসার যারা খুব ছিল, টেন্স ছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত ছিল, তারা দাবি করে যে আমার নাম বাদ দিলে তারা এই কমিটিকে মানবে না, কমিশনকে মানবে না। হুম, হুম। তখন হুম, আবার হুম। ঐদিন বিকালে এন্ড অফ দি ওয়ার্কিং আওয়ার তখন সিদ্ধান্ত হয় যে না আমাকে আবার সদস্য করা হবে। কিন্তু ২৭ আচ্ছা। তারিখে ২৮ তারিখে যে মিটিংটা হওয়ার কথা ছিল ওইটা আর হয় নাই। ২৯ তারিখ থেকে কমিশন গঠন হয়। কিন্তু এই হুম, হুম। আদেশটা হয় ২ মার্চ এবং ৩ মার্চ। এটার মধ্যেও একটা থাকে। এখন এই কমিটির নতুন মধ্যে যে কমিটি বা কমিশন হয় সেখানে কি আপনি ছিলেন এই জি, জি, সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের ২য় প্রতিবাদের? যেটা জি। ২ মার্চে যে প্রজ্ঞাপন হয় ওটার মধ্যে আমি ছিলাম। আমার নামটা প্রকাশিত আচ্ছা, হয়। আগেরটা ছিল আচ্ছা। কিন্তু ফোনে। মানে জি, জাস্ট ফোনে অর্ডারটা হইছে, তদন্ত কার্যক্রম শুরু হইছে, এর মধ্যে প্রজ্ঞাপন হয়। এই জি, প্রজ্ঞাপনটা যখন জারি হয় আমি কাজ শুরু করি। একটা পর্যায়ে আমি বুঝতে পারি যে কমিশনের বেশিরভাগ সদস্যই তারা চাচ্ছে না যে এটা কোনো আ আ গভীরভাবে কোনো তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হোক। আর যেহেতু এই ৫৭ জন সদস্যের মধ্যে প্রায় ৩০ প্লাস এরা আমার সাথে সরাসরি চাকরি করেছে। আমার ব্যক্তিগতভাবে পরিচিত। জি, মানে আন্তরিকভাবে পরিচিত তারা। তো সেই হিসেবে আমার একটা দায়বদ্ধতা ছিল। যে আমি অবশ্যই বের করব যে কারা করেছে, কেন করেছে। এই জি। কার্যক্রম এয়ারফোর্স এবং নেভির ২ জন যে অফিসার ছিল তাদেরকে নিয়ে আমি কাজ শুরু করি। তখন বাকি হুম, হুম। কমিশনের মেম্বাররা ইনক্লুডিং ডিজি-বিডিআর যিনি ছিলেন, তারা এই জিনিসটাকে মানে আমাকে হোস্টাইল হিসেবে কনসিডার করা শুরু করে। আমরা তাদের চিন্তাধারা বা কার্যক্রমের বাইরে চলে যাচ্ছি। তখন আচ্ছা। আ আ মার্চের শেষে ২৮-২৯ তারিখ ২৮ তারিখে বা ২৯ তারিখে ২০০৯ সালের একজন কমিশনের নতুন সদস্য এড করে। ব্রিগেডিয়ার রফিক হুম, তাকে হুম। যার চাকরি মাত্র কয়েকদিন বাকি ছিল। তাকে জি। এখানে এড করে আমার সিনিয়র উনি। আমার শাকিলের ব্যাচমেট, জেনারেল শাকিলের হুম, ব্যাচমেট। হুম। তাকে ইনক্লুড করার পরে উনি পুরা দায়িত্বটা নিয়ে নেয়। আমার থেকে সব কাগজপত্র, কম্পিউটার সবকিছু নিয়ে উনি পরবর্তীতে এই ট্যাম্পারিং গুলা করে। তার নেতৃত্বে এবং তার ডাইরেকশন এ কাজটা হয় বিকজ তখন ডিজিএফআই ছিল মোল্লা ফজলে আকবর, সেও শাকিলের ব্যাচমেট। এরা তো সরাসরি জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। এখন যেটা অলরেডি আমার যেটা ফাইন্ডিংস ছিল সেটা এখন লিখিত আকারে এসছে। বাট এটা জি। পুরোপুরি আসছে কিনা বা কতটুকু তারা বের করতে সক্ষম হয়েছে বা করেছে সেটা বুঝবো যদি রিপোর্টটা আমার নজরে আসে। এই জি। ঘটনার আ ক ক
জি, জি। বলুন কাইন্ডলি শেষ এই করুন। জি। ঘটনার পরিপ্রেক্ষিতে এই ট্যাম্পারিং গুলা হয় এবং আমাকে নিষ্ক্রিয় রাখা হয়। ২৮শে ফেব্রুয়ারির পর থেকে মার্চের পর থেকে আমাকে আর কমিশন ডাকে না। এই রফিক যখন হুম, জয়েন হুম, করে তখন থেকে আমাকে আর ডাকা হয় না। আমাকে ডাকা হুম, হয় হুম। সিগনেচারের সময়। যখন সিগনেচারের সময় ১ম তারা ট্রাই করে একটা স্পেসিমেন সিগনেচার পেজে এই এই রফিককে এড করার পরে ১১ সভাপতি সহ ১১ জন ছিল। সেটা হয়ে যায় ১২। আমি ওই সিগনেচার করতে যেয়ে দেখি যে একটা সিগনেচার পেজ ৬ কপি আর ৮ কপি হবে। শুধু স্পেসিমেন সিগনেচার, কোন রিপোর্ট নাই। এবং ১১ জন জি। কি করে আমার সিগনেচারের জন্য ওয়েট করতেছে। আমি বলছি যে রিপোর্ট কই? আমি তো রিপোর্ট কম্পাইলেশন এ নাই। বাট হুম, আমাকে হুম। যেহেতু সিগনেচারের জন্য ডাকা হয়েছে, I need to see the report। মানে না রিপোর্ট এখনো কমপ্লিট হয় নাই। আমরা সবাই সই করে দিয়েছি। এটা পেজের সাথে অ্যাটাচড হবে। আমি বলছি যে আমি তো স্পেসিমেন সিগনেচার দিতে আসি নাই। আমি তো রিপোর্ট সাইন করতে আসছি। You please হুম, complete হুম। it and call me, I'll come back। আমি ওইটা বলে বেরিয়ে আসি। আবার ৭-৮ আপনি তখন সেনাবাহিনীতে জি, অ্যাক্টিভ সার্ভিসে আছেন। আমি চাকরি আচ্ছা। করছি এবং সেনা সদরে একজন পরিচালক। জি। ডাইরেক্টর আর্টিলারি বলে। এই হুম, হুম। দায়িত্ব থেকে আমি যাচ্ছিলাম এবং অলরেডি আমাকে তখন তারা হোস্টাইল হিসেবে কনসিডার করছে এবং মানে সরকার বা যে মানে সেনাবাহিনীর কার্যক্রম তাদের চাহিদার পরিপন্থী একজন আ ই আ হুম, হুম, হিসেবে বিবেচনা করা শুরু করেছে। ৭-৮ হুম, দিন হুম। পরে আমাকে আবার যখন ডাকা হয় তখনও দেখি একটা ড্রাফট। একটা ক্লিপে আটকানো একটা কপি যেটা ফাইনাল না। মানে অ্যাকচুয়াল রিপোর্ট সেখানে নাই। আপনি না, কমিটির একটু বা রিপোর্ট সেখানে কমিশনের নাই। একজন মেম্বার। কিন্তু এক্সাক্টলি, আপনি জাস্ট সিগনেচার করে দিবেন। তারপরে রিপোর্ট যেটা ওরা দিয়ে এক্সাক্টলি, দেয় সেটাই আপনার এক্সাক্টলি, মানে এক্সাক্টলি। আপনাকে ইউজ করে একটা রিপোর্ট প্রোডিউস করা হবে। জি, কিন্তু জি। কমিশনের মেম্বার হয়েও আপনি রিপোর্টটি দেখতে পারবেন না। সিচুয়েশনটা এটার এইরকম। মানে মানে তদন্তের কমিশনের সদস্য হিসেবে আমার এই তদন্ত কমিশনের রিপোর্ট কম্পাইলেশন এ আমার কোনো অবদান ছিল না। সুতরাং আমি যে তথ্যগুলা ডকুমেন্টস গুলা কমিশনকে দিয়েছিলাম, তার জি। কোনটা তারা রেখেছে, কোনটা বাদ দিয়েছে, কতটা যৌক্তিক, কেন তারা বাতিল করছে এই ব্যাপারে আমার কোনো অবদান ছিল না। এটা আচ্ছা। দেখারও কোনো সুযোগ ছিল না। আর এই আপনি দিনেও কি পরে একই রকম। সিগনেচার করেছিলেন? সেই খালি ২য় কাগজে? দিনটা আমার মনে হচ্ছে যে আমি যদি আবার তাদের কাছে সময় চাই একই ঘটনা ঘটবে। আমার দেখার কোনো সুযোগ থাকবে না। জি, আমার একটা জি। ৫০০, ৬০০ বা ৩০০ পাতার রিপোর্ট, এটা ৪০০ সামথিং পেজ ছিল। এই পেজের একটা রিপোর্ট আমি তো সামনে সবার সামনে ১২ জনের সামনে বসে পড়ে তারপরে আমি সাইন করতে পারব না। আমার রাইট, ইন এনি কেস রাইট। এই না দেখা অবস্থাতে সাইন করতে হবে। তখনই আমি এটা নোট অফ ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেই। এবং নোট অফ ডিসেন্ট টা আমি মনে করি বাই দিস টাইম অলরেডি আমার ধারণা হয়ে গেছিল। নোট অফ ডিসেন্ট সাধারণত আলাদা পেজে অ্যাটাচ করা হয়। আমি তখন সিদ্ধান্ত নেই আমার কিছু যারা দায়িত্ববান আমার সিনিয়র ছিলেন তাদের সাথে আলাপ সলা পরামর্শ করে যে আমি এটা ডিসএগ্রি করতে চাই। বাট আমি সিগনেচারের উপরে ছোট্ট একটা সেন্টেন্স আমি লিখব। যেটা আমার সিগনেচারের উপর থেকে যদি এই পেজটা তারা ফেলে না দেয়, আমার এই নোট অফ ডিসেন্ট টাও তারা ফেলতে পারবে না। এবং ইট হ্যাজ টু বি আচ্ছা, ভেরি সুগার কোটেড। তো তারা আমাকে একটা সুন্দর একটা ওয়ার্ড চুজ করে দেয় এবং সেটাই আমি ইনসার্ট করি। যেটা আচ্ছা। পড়লে বোঝা যাবে যে I have রিজেক্টেড the whole রিপোর্ট। এইটাকেই কিন্তু ওকে। আমি এখন এই সরকারের সময় এইটাকে আমি তুলে ধরি। যে আমি যেহেতু জি। জানি যে এই আগের তদন্ত কমিশনের নোট অফ ডিসেন্ট আছে সুতরাং এটা আবার তদন্ত করতে হবে। আগের তদন্তটা কার্যকর না, সঠিক না। এটাই কিন্তু আমার দাবির ওকে। মূল উদ্দেশ্য ছিল এবং এটাই ইয়া আল্টিমেটলি হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। খুব সংক্ষেপে আপনি আমাকে বলবেন যে আগের যে তদন্ত কমিশন বা কমিটি গুলো হয়েছিল, সেখানে আপনার বক্তব্যে অলরেডি ফুটে আসছে যে সেখানে আসল ঘটনা উদ্ঘাটনের কোনো মোটিভ কারো ছিল না, কারো কোনো উদ্দেশ্য ছিল না। কোনোভাবে একটা ধামাচাপা দিয়ে একটা রিপোর্ট তৈরি করার একটা প্রক্রিয়া ছিল এবং আপনি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি সেখান থেকে দ্বিমত পোষণ করে আ আ বেরিয়ে এসেছেন। আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে এখন যেই কমিশনটা হয়েছে, আপনার কি মনে হয় যারা মেম্বার ছিল এই কমিশনের বা আছেন, তাদের মধ্যে এই ইনটেনশনটা আছে যে তারা প্রকৃত সত্য নিয়ে আসবে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিপ্লব উত্তর বাংলাদেশে? এখনো সংক্ষেপে একটু পর্যন্ত বলেন। মিডিয়াতে যে তথ্য আছে সেটাতে আমি মনে করি সেটা আসবে না বা আসা সম্ভব না। কমিশনের মধ্যে ২ টা আ গ্রুপ ছিল। একটা গ্রুপ চাচ্ছিল মানে শক্তভাবে যে সঠিক তথ্যটা বেরিয়ে আসুক। জি, আরেকটা গ্রুপ চাচ্ছিল যে এটার মধ্যে এটা থাকবে, এটা থাকবে না। এবং এমনকি এই প্রেস কনফারেন্স এর ব্যাপারেও তাদের বাধা ছিল। কি বলবে না বলবে সেটার উপরে তাদের বাধা ছিল। তারপরেও জেনারেল ফজলু অনেক কিছু বলেছেন যেটা একটা গ্রুপ চাচ্ছিল না। এবং আমার যেটা ধারণা কিছু, কিছু বিষয়ে আম আ অবশ্যই তারা আ বাধ্য হয়েছে তথ্যকে আ প্রকাশ না করতে বা লিপিবদ্ধ না করতে। ইন রাইটিং ও তারা অনেক তথ্য ইয়ে করছে। বিশেষ করে আমি মেজর তানভীরের বিষয়টা বলব। তার বিষয়টাকে আমি মনে করব পরিকল্পিতভাবে এটাকে আ
ঢোকানো হয়েছে। আমি কিন্তু কমিশনে স্পষ্টভাবে তার বিষয়টা আমি তুলে ধরেছিলাম যে ১ম কমিশনে কি তথ্য আমরা পেয়েছিলাম।